আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ষোড়শ মহাজনপদ বা 16টি মহাজনপদের মধ্য থেকে মগধের উত্থান। আমি আগের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছি যে ভারতবর্ষে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী নাগাদ 16টি মহাজনপদের অস্তিত্ব ছিল। সেই 16টি মহাজনপদের মধ্য থেকে মগধ কি করে তার সাম্রাজ্য বিস্তার করতে সক্ষম হলো, মগধের উত্থান কিভাবে সম্ভব হলো, তার কারণগুলি আমি এক এক করে তোমাদের সাথে আলোচনা করব। মগধের উত্থানের পেছনে প্রথম যে কারণটা ছিল তা হলো মগধের সিংহাসনে উপযুক্ত রাজন্যবর্গ। মগধের সিংহাসনে একাধিক যোগ্যতা সম্পন্ন শাসকের আবির্ভাব মগধের উত্থানকে সম্ভব করেছিল। সেই সময় মগধের সিংহাসনে বিম্বিসার, অজাতশত্রু, মহাপদ্মনন্দ এবং পরবর্তীকালে চন্দ্রগুপ্ত মৌর্য এবং অশোকের মতো প্রতিভাসম্পন্ন নৃপতিদের আবির্ভাব মগধের উত্থানকে সুনিশ্চিত করেছিল। মগধের রাজারা সবসময় সুযোগ্য মন্ত্রী এবং কূটনীতিজ্ঞের পরামর্শ লাভ করেছিলেন। চন্দ্রগুপ্তের মন্ত্রী কৌটিল্য বা চাণক্যের কথা তো তোমরা সবাই জানো। এই সমস্ত মন্ত্রীদের কূটনৈতিক বিচক্ষণতা এবং রাজাদের শৌর্য বীর্য, সমসাময়িক রাজনৈতিক ঐক্যের অভাব, এই তিনের সংমিশ্রণ মগধের উত্থানকে সম্ভব করেছিল। 2 নম্বর কারণ হলো ভৌগোলিক অবস্থান। মগধের ভৌগোলিক অবস্থান তার শক্তি বৃদ্ধিতে সাহায্য করেছিল। অসংখ্য পাহাড়, পর্বত, নদীমালা মগধকে ঘিরে রেখেছিল। গঙ্গা, সোন ও গণ্ডক নদী মগধকে 3 দিক থেকে ঘিরে রেখেছিল। এর ফলে কোনো শত্রুর পক্ষে মগধকে আক্রমণ করা সহজ ছিল না। মগধের প্রাচীন রাজধানী রাজগৃহ ছিল 5টি পাহাড় দ্বারা ঘেরা। এছাড়াও উঁচু প্রাচীর বেষ্টিত রাজধানী রাজগৃহ ছিল নিরাপদ, ফলে শহরটি ছিল প্রায় দুর্ভেদ্য। মগধের পরবর্তী রাজধানী পাটলিপুত্র যথেষ্ট সুরক্ষিত ছিল। গঙ্গা ও সোন নদীর সঙ্গমস্থলে পাটল গ্রামে এই নগর স্থাপিত হয়েছিল। মগধের উত্থানের পেছনে 3 নম্বর যেটি কারণ সেটি হলো মগধের কৃষির প্রসার। মগধ ছিল নদীমাতৃক অঞ্চল। নদীবাহিত পলিমাটি ও যথেষ্ট বৃষ্টিপাতের দরুন গাঙ্গেয় উপত্যকা স্বাভাবিকভাবেই ছিল কৃষি সমৃদ্ধ। নদীগুলিতে বছরের অধিকাংশ সময় জল থাকত। গাঙ্গেয় উপত্যকা কৃষিকার্যের জন্য ছিল আদর্শ এলাকা। এর ফলে এই অঞ্চলের যেমন লোকসংখ্যা অনেক ছিল, তেমন কৃষির ফলনও ছিল প্রচুর। খাদ্য এবং জনসম্পদের প্রাচুর্য এই অঞ্চলে উন্নতির পথ প্রশস্ত করেছিল। মগধের উত্থানের পিছনে চতুর্থ যে কারণটা ছিল তা হলো এর খনিজ সম্পদ এবং উন্নত অস্ত্রশস্ত্র। শুধু কৃষিজ সম্পদে নয়, খনিজ সম্পদেও মগধ উন্নত ছিল। সে যুগে লোহার এবং তামার খনিগুলি বেশিরভাগই মগধ ও তার পার্শ্ববর্তী ধলভূম, সিংভূম অঞ্চলে অবস্থিত ছিল। লোহার প্রাচুর্য মগধকে লোহার লাঙল, মই প্রভৃতি নির্মাণে সাহায্য করেছিল। শুধু মানুষের দৈনন্দিন জীবনে নয়, যুদ্ধের অস্ত্রশস্ত্র নির্মাণেও লোহার ও তামার ব্যাপক প্রচলন ছিল। কৌটিল্য নিজে খনিজ সম্পদের গুরুত্ব সম্পর্কে লিখেছেন, রাজকোষ খনির উপর নির্ভরশীল এবং সেনাবাহিনী রাজকোষের উপর।
খনি হচ্ছে যুদ্ধরসদের গর্ভাশয়। শুধু যুদ্ধের ক্ষেত্রেই নয়, বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেও একটি বড় উপাদান হয়ে দাঁড়িয়েছিল লোহা। মগধের সাফল্যের পেছনে আরেকটি কারণ ছিল এর বিশাল হস্তি বাহিনী। গ্রিক লেখকদের বিবরণ থেকে জানা যায় যে মগধ ছিল বিশাল হস্তি বাহিনীর অধিকারী। মগধ সমসাময়িক অন্যান্য রাজ্যের তুলনায় সামরিক দিক থেকে ছিল বেশ উন্নত। মগধের সামরিক শক্তির উৎস ছিল তার সুশিক্ষিত হস্তি বাহিনী। মগধের রাজাদের কমপক্ষে ৬,০০০ রণহস্তি ছিল। যুদ্ধের সময় শত্রু শিবিরে আতঙ্ক সৃষ্টির কাজে এই হস্তি বাহিনীর কোনো জুড়ি ছিল না। এছাড়া মগধের রাজাদের ঘোড়সওয়ার এবং রথ ছিল প্রচুর। মগধের উত্থানের পেছনে আরেকটি কারণ ছিল এর উন্নত প্রাকৃতিক সম্পদ। মগধ ছিল প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ, যা তার উত্থানের পিছনে সহায়ক হয়েছিল। মগধের রাজকোষের সচ্ছলতার পেছনে মগধের জঙ্গলগুলোর একটা বিশাল ভূমিকা ছিল। মগধের জঙ্গলগুলির মূল্যবান কাঠ সেই দেশের অর্থনৈতিক সমৃদ্ধির একটা বড় উৎস হিসাবে কাজ করেছিল। মগধের উত্থানের পেছনে আরেকটি কারণ ছিল তার বাণিজ্যিক সমৃদ্ধি। মগধের বাণিজ্যিক গুরুত্ব কম ছিল না। স্থল জলপথে এই অঞ্চলের সঙ্গে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অংশের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। গঙ্গা নদী ও তার শাখা নদীগুলি যেমন দক্ষিণে সোন এবং উত্তরে ঘরঘরা ও গণ্ডক মগধের প্রতিরক্ষা এবং উত্তর ভারত ও সমুদ্রের সঙ্গে যোগাযোগ স্থাপনের উপযোগী ছিল। বাণিজ্য থেকে নিয়মিত শুল্ক আদায়ও সে যুগে সম্ভব ছিল। প্রথম দিকে নদীপথে এই বাণিজ্য ছিল মূলত অন্তর্দেশীয়, কিন্তু পরবর্তীকালে চম্পা বন্দরের মধ্য দিয়ে মগধের বৈদেশিক বাণিজ্যও চলত। মগধের সমৃদ্ধির পেছনে আরেকটি কারণ ছিল এর জনসংখ্যা। মগধের বিশাল জনসংখ্যা ছিল তার শক্তির উৎস। এই জনসংখ্যার একটা বিরাট অংশ গঙ্গা, যমুনা, দোয়াব অঞ্চলের অরণ্যভূমি পরিষ্কার করে ব্যাপকভাবে কৃষিকার্যে লিপ্ত হয়। অপর একটি অংশ সেনাবাহিনীতে যোগ দেয়, ফলে মগধের স্থায়ী সেনাবাহিনী গড়ে ওঠে। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিলেন, সেই সময় মগধের রাজাদের সেনাবাহিনীর সংখ্যা ছিল 20,000 অশ্বারোহী বাহিনী, 2 লক্ষ পদাতিক বাহিনী এবং 3 থেকে 6,000 হস্তি বাহিনী। মগধের সমৃদ্ধির পেছনে এবং মগধের সাফল্যের পেছনে আরেকটি কারণ ছিল আর্য এবং অনার্য সংস্কৃতির মিশ্রণ। মগধের অবস্থান মধ্য গাঙ্গে উপত্যকায় হওয়ায় মগধে আর্য এবং অনার্য সংস্কৃতির সংমিশ্রণ ঘটে। এই দুই সংস্কৃতির সংমিশ্রণ ঘটার ফলে মগধের চিন্তাধারা ছিল অনেক উদার। ফলস্বরূপ মগধের সমাজ ছিল অনেক উদার। সমাজে গোঁড়ামির বদলে উদার চিন্তাধারা স্থান পেয়েছিল। ফলস্বরূপ মগধের মানুষের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল অনেক বেশি উদার, যা মগধের সাফল্যের পেছনে যথেষ্ট সাহায্য করেছিল। মগধের উত্থানের পেছনে আরেকটি কারণ হলো এর আদর্শবাদ, যা মগধের উত্থানের পিছনে একটি শক্তি হিসাবে কাজ করেছিল। মগধের রাজারা গোঁড়া ব্রাহ্মণ্য ধর্মের বিধিনিষেধ মুক্ত হয়ে স্বাধীন চিন্তাধারা করতে পারতেন। মগধে বৌদ্ধ এবং জৈন ধর্মের যে সার্বজনীন আবেদন, সেই সার্বজনীন আবেদন এখানকার মানুষের রাজনৈতিক ভাবধারায়
ভাবধারার ক্ষেত্রে, ভাবধারার উন্নতির ক্ষেত্রে কাজ করেছিল। এছাড়াও মগধের রাজাদের ইচ্ছাশক্তি মগধের উত্থানের পক্ষে সাহায্য করেছিল। মগধের রাজারা ছিল প্রবল ব্যক্তিত্ব সম্পন্ন এবং উচ্চাকাঙ্ক্ষা পরায়ণ শাসক। মগধের রাজারা ছিল যথেষ্ট যোগ্যতা সম্পন্ন। মগধের রাজাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বিম্বিসার, অজাতশত্রু, শিশুনাগ এবং মহাপদ্মনন্দ। সুতরাং দেখা যাচ্ছে যে মগধের অনুকূল বাস্তব পরিস্থিতি এবং ব্যক্তিত্ব সম্পন্ন শাসকের আবির্ভাব মগধকে বৃহত্তর সাম্রাজ্যের উদ্ভবের পেছনে সাহায্য করেছিল। এছাড়াও মগধ নানা ধর্ম, জাতি এবং সংস্কৃতির মিলন ক্ষেত্রে পরিণত হয়েছিল। মগধে ব্রাহ্মণ্য ধর্ম, জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের এক অভূতপূর্ব মিলন বা সংমিশ্রণ ঘটেছিল, যেই কারণে মগধের রাজনৈতিক ঐক্য, ধর্ম এবং সংস্কৃতির ক্ষেত্রে এক উদারতার পরিবেশ তৈরি হয়েছিল। ফলস্বরূপ মগধের এই রাজনৈতিক ঐক্য, সামাজিক উদারতা এবং এই সব কিছুর সমষ্টিগত ফল মগধকে সাম্রাজ্য বিস্তারের পথে অগ্রসর হতে সাহায্য করেছিল। এই সমস্ত কারণগুলোর জন্যেই 16টি মহাজনপদের মধ্য থেকে মগধ সাফল্য অর্জন করতে পেরেছিল এবং মগধের নেতৃত্বেই সারা ভারতবর্ষ জুড়ে একটা সাম্রাজ্য স্থাপিত হতে পেরেছিল। এই হচ্ছে মগধের সাফল্য লাভের বা মগধের উত্থানের কারণ। এইটাই হলো তোমাদের আমার মোটামুটি যা পড়ানোর ছিল সেই পড়ানোর সমগ্র বিষয়। এটাই হচ্ছে তোমাদের আমার পড়ানোর শেষ বিষয়। মোটামুটি তোমাদের আমার যা পড়ানোর ছিল তোমাদের ফার্স্ট ইয়ার হিস্ট্রি জেনারেলে এই টপিকটার সাথে সাথেই তা আমাদের পড়ানো, তা আমার ক্ষেত্রে তা পড়ানো শেষ হয়ে গেল। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।